হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? সব ভালো আছে নিশ্চয়ই। আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যাডজর্পশনের সেকেন্ড পার্ট, যেটা তোমাদের আগে পড়িয়েছি একটা পার্ট। সেখানে একটা ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট দেওয়া হয়েছিল। এখানে আমি তোমাদেরকে আরও ডিটেলস অ্যাডজর্পশনটা পড়াচ্ছি। ভালো করে খেয়াল করে শুনবে এবং খাতায় নোট করবে। তো প্রথমে আমরা যেটা পড়বো সেকেন্ড পার্ট অফ অ্যাডজর্পশন, যে অ্যাডজর্পশনের সঙ্গে উষ্ণতার সম্পর্ক কী, অ্যাডজর্পশন অ্যান্ড টেম্পারেচার। অর্থাৎ এখানে যখন চাপ হচ্ছে স্থির তখন উষ্ণতার সঙ্গে অ্যাডজর্পশনের সম্পর্ক। তো স্থির চাপে উষ্ণতার পরিবর্তনের সঙ্গে অধিশোষণের মাত্রার যে পরিবর্তন আমরা দেখব এবং তাকে যে গ্রাফের সাহায্যে রিপ্রেজেন্ট করব তাকে বলা হচ্ছে অ্যাডজর্পশন আইসোবার। আইসোবার কথাটা মানে নিশ্চয়ই জানো। আইসোবার মানে হচ্ছে চাপ যখন স্থির, অর্থাৎ চাপের যখন পরিবর্তন হবে না বা চাপ যখন একই থাকবে। তো এরকম অবস্থায় অ্যাডজর্পশন এবং টেম্পারেচারের মধ্যে রিলেশন অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এর নামই হচ্ছে অ্যাডজর্পশন আইসোবার। পরীক্ষায় যদি কোশ্চেন থাকে যে অ্যাডজর্পশন আইসোবার কী, না অ্যাডজর্পশন আইসোবার হচ্ছে একটা লেখচিত্র বা গ্রাফ, যেটা হচ্ছে স্থির চাপে উষ্ণতার সঙ্গে অ্যাডজর্পশন কীভাবে পরিবর্তিত হয় সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি বা আমরা সেটাকে বলবো অ্যাডজর্পশন আইসোবার। এখানে তোমাদের দুটো জিনিস জেনে নিতে হবে, যে একটা হচ্ছে এম আর হচ্ছে এক্স। এম হচ্ছে অধিশোষকের পরিমাণ, যেটা গ্রাম ইউনিটে থাকে, অর্থাৎ অ্যাডজর্বেন্ট অর্থাৎ অধিশোষকের পরিমাণ। আর এক্স হচ্ছে অধিশোষিত পদার্থের পরিমাণ, অর্থাৎ অ্যাডজর্বেট। এটা গ্রামে থাকতে পারে বা ভলিউম যদি হয় আয়তন হিসেবে আমরা এমএল ইউনিটটাকে ইউজ করতে পারবো। তো অধিশোষণের মাত্রা আমরা কিভাবে লিখব? এক্স বাই এম। এক্স হচ্ছে অধিশোষকের পরিমাণ আর এম হচ্ছে অধিশোষিত পদার্থের পরিমাণ। এই রেশিওটাকে বলা হচ্ছে অধিশোষণের মাত্রা। সবসময় খেয়াল রাখবে এক্স বাই এম মানে অধিশোষণের মাত্রা, অর্থাৎ কতটা অধিশোষণ হলো সেই পরিমাণটা আমরা এক্স বাই এম এই মান থেকে আমরা বলতে পারবো। এক্স হচ্ছে অধিশোষিত পদার্থের পরিমাণ আর এম হচ্ছে অধিশোষকের পরিমাণ। আচ্ছা, এরপরে আমরা যে গ্রাফটা আমরা আঁকবো তার আগে আমরা দুটো অধিশোষণ আমরা পড়েছি। একটা হচ্ছে ভৌত অধিশোষণ আর একটা হচ্ছে তোমার ভৌত অধিশোষণ এবং আর একটা ছিল রাসায়নিক অধিশোষণ। তো প্রথমে আমরা স্থির চাপে ভৌত অধিশোষণের সঙ্গে উষ্ণতার লেখচিত্র কেমন হবে সেটা আমরা ফার্স্ট এখানে আমরা পড়ব। তো এখানে যে গ্রাফটা দেখবে, আমরা যদি এক্স অ্যাক্সিস বরাবর যদি টেম্পারেচার প্লট করি এগেনস্ট এক্স বাই এমকে আমরা ওয়াই অ্যাক্সিস বড় যদি কনসিডার করি, তাহলে গ্রাফটা এটা এইরকম দেখতে হবে। যখন পি কিন্তু স্থির, এটার কথাটার মানে কী দাঁড়াচ্ছে, এই গ্রাফের মানেটা কী দাঁড়াচ্ছে, যত টেম্পারেচারটা ইনক্রিজ করবে তত দেখবে আস্তে আস্তে অ্যাডজর্পশনের পরিমাণটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এক্স বাই এম মানে অধিশোষণের মাত্রা বা এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন। এক্স বাই এম এর পরিমাণটা আস্তে আস্তে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে। তার মানে বলতে পারি টেম্পারেচার যত বেশি হবে অধিশোষণের পরিমাণটা তত কমবে, অর্থাৎ অধিশোষণের পরিমাণ এবং উষ্ণতা পরস্পর ব্যস্তানুপাতিক। কারণটা কি? এর কারণ হচ্ছে এখানে আমি বৈশিষ্ট্য হিসেবে আমি একটা পয়েন্ট লিখে দিয়েছি, অর্থাৎ নিম্ন উষ্ণতায় ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বেশি হয়, অধিশোষণ বেশি হবে। এই আকর্ষণ বলটা এটা নির্ভর করে উষ্ণতার উপর। যদি উষ্ণতা বেশি হয় তাহলে আকর্ষণ বল কিন্তু কমে যাবে, অর্থাৎ সেই মলিকিউলগুলোর অণুগুলোর মধ্যে একটা কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, সেই জন্য তার সেক্ষেত্রে আকর্ষণ বলটা কমে যাবে। আকর্ষণ বল যদি কমে যায় তাহলে সেই কণাগুলো আর ঘনীভূত হতে পারবে না অধিশোষকের পৃষ্ঠে, সুতরাং অধিশোষণের মাত্রাটা কমে যাবে। উষ্ণতা বৃদ্ধিতে একই রকমভাবে আমি এখানটা লিখে দিয়েছি যে সেকেন্ড যে বৈশিষ্ট্য ওটা একই রকম, যে উষ্ণতা বৃদ্ধিতে ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বলটা আস্তে আস্তে কী হয়, হ্রাস পায়। তাহলে ভৌত অধিশোষণটাও হ্রাস পাবে, সেটা এখানে এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারছি। আর অধিশোষণ যদি কমে যায় তার মানে বিশোষণ, অধিশোষণের উল্টো যে কথাটা মনে রাখবে বিশোষণ, একে ইংলিশে বলে ডিজর্পশন। ইংলিশে বলা হয় কি ডিজর্পশন, DESORPTION, ডিজর্পশন ঘটবে। অর্থাৎ অধিশোষণ যদি না হয় তাহলে বিশোষণ ঘটবে, পদার্থগুলো ঘনীভূত হওয়া
সেটা অধিশোষণ, আর চারিদিকে ছড়িয়ে পড়া হচ্ছে বিশোষণ। এরপরে হচ্ছে দেখবে পরের যেটা আছে একটু বোঝার চেষ্টা করবে যে সেটা কী জিনিস, যে ধরো যত বেশি আমরা উষ্ণতা বৃদ্ধি করব, এরপরে যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে রাসায়নিক অধিশোষণের সঙ্গে সম্পর্ক। রাসায়নিক অধিশোষণ অর্থাৎ এখানে কিন্তু রাসায়নিক বন্ধন তৈরি হয়। অধিশোষকের পৃষ্ঠে অধিশোষিত পদার্থে কিন্তু রাসায়নিক বন্ধন তৈরি হয়। আগে তোমরা দেখেছো যে ভৌত অধিশোষণের ক্ষেত্রে শুধুমাত্র ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন কার্যকরী, আর রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে মনে রাখবে রাসায়নিক বন্ধন তৈরি হয়। রাসায়নিক বন্ধন তৈরি হওয়ার জন্য একটা সক্রিয়করণ শক্তি লাগে, অর্থাৎ মিনিমাম যে এনার্জি না দিলে কোনো রাসায়নিক বন্ধন তৈরি হবে না বা রাসায়নিক বিক্রিয়া ঘটবে না, তাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি। তো রাসায়নিক অধিশোষণে যে রাসায়নিক বন্ধনটা তৈরি হয় তার আমরা সম্ভাবনা কি সেটা এখানে আমরা গ্রাফের সাহায্যে এখানটা দেখব। যে গ্রাফটার প্রকৃতি খেয়াল করো যে প্রথমে অধিশোষণ আস্তে আস্তে বাড়ছে, তারপরে উষ্ণতা বৃদ্ধি যত করে তো অধিশোষণের মাত্রাটা কমে যাচ্ছে। অর্থাৎ কোন উষ্ণতায় অধিশোষণের মানটা সবচেয়ে বেশি হচ্ছে, কোন উষ্ণতায়, সেটা হচ্ছে নিশ্চয়ই আমরা এই গ্রাফ থেকে আমরা দেখাতে পারি যে এই বরাবর এখানটায় ম্যাক্সিমাম, এখানে ধরো আমরা টি ড্যাশ লিখলাম, অর্থাৎ টি ড্যাশ হচ্ছে এমন একটা উষ্ণতা যেখানে অধিশোষণের মাত্রাটা সবচেয়ে বেশি হয়েছে। অর্থাৎ অধিশোষিত পদার্থের পরিমাণটা সবচেয়ে বেশি কোথায় হচ্ছে, যখন উষ্ণতাটা এই টি ড্যাশ আসবে সেক্ষেত্রে, এবং এই মানটা কিন্তু বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। সর্বোচ্চ অধিশোষণের পরিমাণটা এই টি ড্যাশ টেম্পারেচারেই ঘটছে। এখানে আমরা কি লিখে দিচ্ছি যে দেখো উষ্ণতা বৃদ্ধিতে প্রথমে অধিশোষণ বৃদ্ধি পায়, অধিশোষণের গ্রাফটা উপরে উঠছে এবং আস্তে আস্তে কী হচ্ছে, কারণ উচ্চ উষ্ণতায় সক্রিয়করণ শক্তি যোগায়, উচ্চ উষ্ণতা সক্রিয়করণ শক্তি যোগায় এবং রাসায়নিক বন্ধন গঠন হবে। প্রথম দিকে বাড়ছে কারণ যে উষ্ণতা বা যে আমরা তাপ দিচ্ছি তাতে তার সক্রিয়করণ শক্তি যথেষ্ট পরিমাণে বেড়ে যাচ্ছে, অর্থাৎ সক্রিয়করণ শক্তি হিসেবে সেই উষ্ণতা বা সেই তাপটা এখানে কাজ করছে, ফলে আস্তে আস্তে এখানে কি হচ্ছে, তার অধিশোষণের মাত্রা বাড়ছে। কিন্তু যদি একটা নির্দিষ্ট টেম্পারেচারের পরে যদি আমরা আবার বেশি গরম করি তখন দেখব যে অধিশোষণটা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কারণ উষ্ণতা বৃদ্ধি হলে, উষ্ণতা যদি বেশি হয়ে যায় তাহলে কি হচ্ছে, অধিক উষ্ণতায় রাসায়নিক বন্ধনটা কি হয়, ভেঙে যায়, রাসায়নিক বন্ধনটা ভেঙে যাবে, অর্থাৎ অধিশোষণ কমে যাবে। তাহলে এই গ্রাফটা ক্ষেত্রে আমরা প্রথমে দেখব বাড়ছে, তারপরে আবার কমছে। কিন্তু আমরা আগের যে গ্রাফটা পেয়েছিলাম ভৌত অধিশোষণের ক্ষেত্রে কী দেখেছি, অধিশোষণের পরিমাণটা যত উষ্ণতা বাড়াচ্ছি, যত কমাচ্ছি তত কী হচ্ছে, অধিশোষণের পরিমাণটা কমে যাচ্ছে। রাসায়নিকের ক্ষেত্রে কী হচ্ছে, আমরা কি দেখলাম যে অধিশোষণ প্রথমে আস্তে আস্তে বাড়বে, তারপরে আস্তে আস্তে কমবে। তো এই হচ্ছে অ্যাডজর্পশন আইসোবার, অর্থাৎ স্থির চাপে উষ্ণতার সঙ্গে অ্যাডজর্পশনের যে পরিবর্তন, যে গ্রাফের সাহায্যে আমরা দেখাচ্ছি, সেটা এখানে ভৌত এবং রাসায়নিক দুটো অধিশোষণের ক্ষেত্রে আলাদা করে দেখানো হলো। এরপরে অবভিয়াসলি সেকেন্ড যেটা পড়ব সেটা হচ্ছে যে অধিশোষণ এবং চাপ এদের কিভাবে পরিবর্তনটা ঘটে। অ্যাডজর্পশন অ্যান্ড প্রেশার, অর্থাৎ স্থির উষ্ণতা, এখানটা খেয়াল করতে হবে। স্থির উষ্ণতায় যখন আমরা চাপের সঙ্গে অধিশোষণের মাত্রার পরিবর্তনটা এখানে খেয়াল করব, লেখচিত্রের সাহায্যে প্রকাশ করব, সেই লেখচিত্রকে বলা হবে কি, অ্যাডজর্পশন আইসোথার্ম। এই লাইনটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই টার্মটা অ্যাডজর্পশন আইসোথার্ম। আইসো বলতে একই রকম বা কনস্ট্যান্ট, আর থার্ম হচ্ছে টেম্পারেচারের থেকেই থার্ম আসছে, অর্থাৎ আইসোথার্ম মানে যখন উষ্ণতাটা স্থির, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় কোনো পদার্থের অ্যাডজর্পশনটা কার সঙ্গে পরিবর্তিত হবে, চাপের সঙ্গে পরিবর্তনের ফলে তার যে প্রকৃতি, অর্থাৎ অ্যাডজর্পশন বাড়ছে না কমছে, সেটা যে গ্রাফের সাহায্যে প্রকাশ করব তাকে বলা হচ্ছে অ্যাডজর্পশন আইসোথার্ম। তাহলে অ্যাডজর্পশন আইসোথার্ম হলো একটা লেখচিত্র বা গ্রাফ, যার সাহায্যে আমরা কোনো পদার্থের অ্যাডজর্পশনের পরিমাণটা আমরা এখানে দেখাতে পারবো। স্থির উষ্ণতায় চাপের সঙ্গে অধিশোষণ মাত্রার পরিবর্তন যে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় অ্যাডজর্পশন আইসোথার্ম। এখানটায়
স্বাভাবিকভাবে বুঝতেই পারছো, যত আমরা চাপ দেবো তাহলে অ্যাডজর্পশন বাড়বে না কমবে? চাপ বাড়ালে অধিশোষণের মাত্রা বাড়বে এবং একটি সীমাস্থ মানে পৌঁছবে, একটা ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছবে। তারপরে যত আমরা চাপ বৃদ্ধি করি না কেন অধিশোষণের মাত্রা আর বৃদ্ধি পাবে না। অর্থাৎ চাপ দিলেই মলিকিউলগুলো বা কণাগুলো এক জায়গায় জড়ো হবে এবং অ্যাডজর্পশন ঘটবে, অধিশোষণ ঘটবে, এবং যত বেশি আমরা চাপ বাড়াবো এই অ্যাডজর্পশন কিন্তু এক নির্দিষ্ট লিমিটের পরে আর কিন্তু বাড়বে না, ফিক্সড একটা ভ্যালুতে গিয়ে আটকে যাবে। তো এখানে একটা যে গ্রাফটা আছে, গ্রাফটা ভালো করে দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে সেখানে কী হচ্ছে না। প্রথমে দেখো আমরা x/m এটাকে আমরা প্লট করছি এগেনস্ট প্রেশার মানে চাপের পরিবর্তনের সঙ্গে x/m মানে অ্যাডজর্পশনের যে মাত্রা, অধিশোষণের মাত্রা প্লট করছি। গ্রাফটা প্রথমে আস্তে আস্তে দেখবে সমানুপাতিক গ্রাফ হবে, অর্থাৎ প্রথম দিকে আস্তে আস্তে চাপের সঙ্গে x/m এর মানটা আস্তে আস্তে বাড়বে, তারপরে আস্তে আস্তে সেই বৃদ্ধির হারটা কমে যাবে, তারপরে কনস্ট্যান্ট ভ্যালুতে গিয়ে পৌঁছবে। টি স্থির, অবশ্যই চাপের পরিবর্তনে x/m এর পরিবর্তন, টি স্থির। এখানে একটা পয়েন্ট আমি লিখে দিয়েছি যে চাপের যে মানে অধিশোষণের মাত্রাটা সর্বোচ্চ সীমায় পৌঁছবে তাকে বলা হয় সম্পৃক্তকরণ চাপ বা স্যাচুরেশন প্রেশার। স্যাচুরেশন প্রেশার মানে হচ্ছে এমন একটা প্রেশার যে প্রেশারের চেয়ে আরও বেশি প্রেশার দিলে অধিশোষণ আর বাড়বে না, যা আছে ওই থাকবে, মানে ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছে যাচ্ছে, সেটাই হচ্ছে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে পি ড্যাশ হচ্ছে এই যে চাপটা, অর্থাৎ এই চাপে কিন্তু তার ম্যাক্সিমাম অধিশোষণে পৌঁছে গেল, অর্থাৎ এই পি ড্যাশ হচ্ছে কিন্তু মনে রাখবে স্যাচুরেশন প্রেশার। চাপের সঙ্গে অধিশোষণের মাত্রার যে কি পরিবর্তনটা হয় এটা আমরা এক্ষুনি দেখলাম। এখানে আরও ভালোভাবে, আরও নিখুঁতভাবে, আরও ইন ডিটেলস, আরও বিস্তারিতভাবে বিজ্ঞানী বানানটা খেয়াল করবে, FREUNDLICH ফ্রানলিশ অ্যাডজর্পশন আইসোথার্ম। এখানে আরও সুন্দর করে আরও ডিটেলস এখানে অ্যাডজর্পশন আইসোথার্মের এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। এই গ্রাফটা যখন তুমি দেখবে খেয়াল করে, এই আগেরই গ্রাফটা একটু ডিটেলস আরও নিখুঁতভাবে এখানে দেওয়া হয়েছে যে নিম্নচাপে x/m ভ্যারিস পি, অর্থাৎ আমরা যদি এখান থেকে এই অংশটা খেয়াল করি যে নিম্নচাপ, এই বরাবর চাপটা নিম্নচাপ, এই চাপটাকে ধরবো মিডিয়াম চাপ, আর এই চাপটাকে ধরবো হাই প্রেশার। তাহলে 3 রকমের প্রেশার আমরা এখানে কনসিডার করছি। এই যে লোয়ার প্রেশারে দেখবে যে খুব দ্রুত হারে x/mটা ইনক্রিজ করছে উইথ প্রেশার বাড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ নিম্নচাপে প্রেশার এবং x/m হচ্ছে এরা সমানুপাতিক, ডাইরেক্টলি প্রপোর্শনাল, বা x/m = k × p, k হচ্ছে একটা ধ্রুবক। উচ্চ চাপে, অর্থাৎ এই অংশটা খেয়াল করবে, এই অংশটা খেয়াল করে দেখো যে চাপ যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু এই লাইনটা সোজা প্যারালাল টু পি অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হচ্ছে, অর্থাৎ আর অধিশোষণ আর কিন্তু ঘটছে না, অধিশোষণের মাত্রা একটা নির্দিষ্ট সীমায় পৌঁছে যাচ্ছে। কী লিখলাম এখানে আমরা x/m = কনস্ট্যান্ট মানে k, বা x/m লিখতে পারি আমরা k × p0। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে x/m = k × p0 হচ্ছে, এখানে আমরা p0 মানে যে কোনো সংখ্যার উপরে 0 বসানো মানেই হচ্ছে সেটা কি বোঝায়, 1 হয়ে যায়, তাই না? p0 = 1। সুতরাং হচ্ছে x/m = কনস্ট্যান্ট। মধ্যবর্তী চাপে অর্থাৎ মিডিয়াম যে প্রেশার রেঞ্জ, সেখানটা আমরা x/m = k × p⁴ আমরা বসাবো। 1/n, n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, n/n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা মানটা হচ্ছে নির্ভর করে ওই যে উষ্ণতার উপর নির্ভর করবে এবং অধিশোষিত পদার্থের উপর নির্ভর করবে। মিডিয়াম প্রেশারে x/m = k × p⁴ অর্থাৎ এই তিনটেরই অ্যাভারেজ বলতে পারো এই ইকুয়েশনটা। এখানে n এর মানটা 1-এর থেকে বেশি হবে বা ইনফিনিটির থেকে, অসীমের থেকে কম হবে, n ইন বিটুইন 1 অ্যান্ড হচ্ছে ইনফিনিটি। এখান থেকে একটা পরীক্ষায় কোশ্চেন থাকে যে ফর্নলিশ অ্যাডজর্পশন আইসোথার্মের যে ফাইনাল ফর্মুলা যেটা x/m = k × p⁴ n এর মানটা 1 এবং ইনফিনিটির মধ্যে থাকবে, ইন বিটুইন ইনফিনিটি অ্যান্ড 1 এটা থাকবে।
তো এটা হচ্ছে অ্যাডজর্পশন আস্তরণের ক্ষেত্রে আমি আরও একবার বলে দিচ্ছি। এখানে আমরা তিনটে প্রেশার কনসিডার করব, একবার নিম্নচাপ, একবার উচ্চচাপ, আর একটা হচ্ছে মধ্যবর্তী চাপ। নিম্নচাপ হচ্ছে এই অংশটা যেখানে ডাইরেক্টলি প্রপোর্শনাল, পি এর সঙ্গে x/m ডাইরেক্টলি প্রপোর্শনাল। উচ্চচাপে এই সাইডটা ধারেরটা কনসিডার করব, যেখানটায় আমরা দেখতে পাবো যে চাপ বাড়ালেও আর খুব বেশি চেঞ্জ হচ্ছে না, বা x/mটা চেঞ্জ হচ্ছে না বললেই চলে। আর মধ্যবর্তী চাপের ক্ষেত্রে কী হচ্ছে, x/m = k × p⁴ অর্থাৎ এই n একটা পূর্ণ সংখ্যা, 1/n এখানে বসানো আছে। এইটা হচ্ছে একটা মনে রাখবে, এই মধ্যবর্তী চাপের এই যে ফর্মুলাটা, এইটা হচ্ছে কিন্তু মনে রাখবে যে ফরলিশ অ্যাডজর্পশন আইসোথার্মালের ফাইনাল ফিনিশড ফর্মুলা। এই ফর্মুলা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে। আমরা এখন কি করব, এই ফর্মুলাটা হচ্ছে আমরা এর লগ নেব, লগ নিয়ে তার একটা আমরা গ্রাফ করব এবং এইভাবে আস্তে আস্তে পড়াটা এগোবো। তো এখানে আমরা x/m = k × p⁴ উভয় পক্ষে আমরা যদি লগ নিই তাহলে আমরা এই ফর্মুলাটা পাবো। এবারে কি করছি, আমরা log x/m আর log p কে আমরা গ্রাফ আঁকছি। তো যদি যে গ্রাফটা আমরা এরকম একটা গ্রাফ পাবো, এই গ্রাফের স্লোপ বা নতি হচ্ছে 1/n, কারণ এখানে y = mx + c সরলরেখার যে ইকুয়েশন সেই আকারে আছে। আর log x/m log p কে প্লট করছি, এটা ইন্টারসেপ্ট বা ছেদিতাংশ, এটা লগকে, আর নতি হচ্ছে 1/n। এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। এই গ্রাফ করে আমরা জানবো কি, এই গ্রাফ করে আমরা n এর মানটা বার করতে পারবো। যে স্লোপ বেরোবে, স্লোপ থেকে আমরা n এর মানটা বার করতে পারবো। তো n এবং k এই গ্রাফ থেকে আমরা নির্ণয় করব। k হচ্ছে ছেদিতাংশ, বা log k হচ্ছে log k হচ্ছে ছেদিতাংশ, বা এখানে অ্যাডজর্পশন কনস্ট্যান্ট, যেটা এখন আমরা আগে k লিখেছি, এবং হচ্ছে n হচ্ছে একটা সংখ্যা, যে সংখ্যা দিয়ে আমরা অ্যাডজর্পশনের মাত্রাটাকে প্রকাশ করতে পারবো। তো এই হচ্ছে অ্যাডজর্পশন। আমরা যা বললাম মোটামুটি এইগুলো আপাতত পড়লেই চলবে। আমি কিছু প্রশ্ন তোমাদের এখানে দিলাম, এই প্রশ্নগুলো করার চেষ্টা করবে। যাদের বই আছে বই থেকে দেখে নেবে, যদি বই না থাকে আমাকে বলবে, আমি অ্যান্সারগুলো করে দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন কী আছে, যে কি বোঝো, অধিশোষণ, শোষণ আর বিশোষণ, এদের ডেফিনেশন কাকে বলে, এগুলো পড়বে। পার্থক্য লেখা তোমাকে খুব ভালো করে, এই পার্থক্যটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এই পার্থক্যটা পরীক্ষায় কম বেশি এইচএস ফাইনাল পরীক্ষায় প্রায়ই আসে। ভৌত এবং রাসায়নিক অধিশোষণের মধ্যে পার্থক্য। আর এই যে কোশ্চেনটা অধিশোষণের যে ক্রম, 3 নম্বর কোশ্চেন, অধিশোষণের ক্রম, এটা কিন্তু নিট বা জয়েন্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটা। যে অধিশোষণের ক্রম, সিজিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম, এই পরপর আমি দিলাম। অধিশোষণের মাত্রাটা কার বেশি হবে, কার কম হবে, সেই অর্ডারটা লিখতে হবে। অ্যামোনিয়া, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এদেরও সেই অধিশোষণের মাত্রাটা বেশি না কম লিখতে হবে। অধিশোষণের প্রয়োগ, অধিশোষণের ফলে আমরা কী করতে পারি। অধিশোষণের একটা ভালো প্রয়োগ আছে এখনকার, যেটা বর্তমানে যেটা খুব ভালো প্রযোজ্য, সেটা হচ্ছে যে আমরা মুখে যে মুখোশ পরছি, মাস্ক পরছি, সেই মাস্কে কিন্তু অধিশোষণ ঘটনাটা ঘটে। অর্থাৎ আমরা যে মাস্কটা পরছি, সেই মাস্কের বিশেষ করে N95 যে মাস্ক, এক্ষেত্রে যেহেতু এই যে ভাইরাসটা মানে করোনা ভাইরাস, এই ভাইরাসটা তো একটা নির্দিষ্ট তার ডায়ামিটার আছে। আর N95-এর ডায়ামিটার যেটা, যে সূক্ষ্ম যে ছিদ্র রয়েছে, মাস্কে তো ছিদ্র না থাকলে তো দম বন্ধ হয়ে মারা যাবো, তাই না? মাস্কের মধ্যে ছিদ্র থাকতেই হবে। তো অধিশোষণের প্রয়োগের ক্ষেত্রে আমরা কিন্তু এই মাস্কটা আমরা উদাহরণ হিসেবে বলতে পারি। এই মাস্কের যে মাস্ক আমরা ইউজ করছি, সেই মাস্কের ছোট্ট ছিদ্র দিয়ে যে আরও মানে অক্সিজেন বা বায়ুটা আমরা ইনহেল করতে পারছি। হোয়ারাজ যে সমস্ত পার্টিকেলগুলো, ধোঁয়ার কণা বা ধুলোবালি ময়লা যা আছে, এবং এই সমস্ত ব্যাকটেরিয়া ভাইরাসের ছোট্ট আণুবীক্ষণিক, সেগুলো কিন্তু ওই মাস্কের গায়ে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তো অধিশোষণের প্রয়োগ হচ্ছে আমরা মাস্কে দেখব। 5 নম্বর হচ্ছে আমরা কোশ্চেন যেটা দিয়েছি, যে ফার্নলিশের অ্যাডজর্পশন আইসোথার্মটা আঁকতে হবে, ব্যাখ্যা করতে হবে। এটা আমি করে দিয়েছি, আরও একবার দেখে নেবে। log x/m আর log p এদেরও লেখচিত্র অঙ্কন করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, এবং এর সম্বন্ধে বিভিন্ন রকমের চিন্তাভাবনা করবে, যে কোনটার মান কখন কিভাবে হয় না হয় এসবগুলো। এবং এনের তাৎপর্য অর্থাৎ এন থেকে আমরা কি জানতে পারি, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। এনের মানটা যদি 1 হয় তাহলে সেটা
লোয়ার টেম্পারেচার অর্থাৎ অধিশোষণ খুব বেশি পরিমাণে ঘটছে সেটা বলতে পারবো আমরা। এনের মান যদি যত বেশি হবে তত অধিশোষণের মাত্রাটা তারও বেশি কমবে বলে মনে করছি। তাই এর সম্বন্ধে ডিটেলস তোমরা চিন্তাভাবনা করো, আমি পরে বলবো। তো আপাতত অধিশোষণ আমরা যেটুকু পড়লাম, সারফেস কেমিস্ট্রির একটা পার্ট অধিশোষণ, সেটা শেষ হলো। বাড়িতে তোমরা নিজেরা ভালো করে পড়াশোনা করো, এগুলো দেখো, যদি প্রশ্ন মনে আসে আমাকে জিজ্ঞেস করবে, আমি সেটা তোমাদের অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আবার 2-1 দিনের মধ্যে আমি নতুন ভিডিও পাঠাবো, সেটা ফলো করবে, এগুলো সব খাতায় নোট করবে এবং পড়ে যাবে। মনে রাখবে আমি যেভাবে পড়াচ্ছি হয়তো অফলাইনে বা বোর্ডে যেভাবে পড়ায় সেভাবে হয়তো ততটা করতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদেরকে হেল্প করার। তো এটা এখন থেকেই করে নাও, হয়তো খুব তাড়াতাড়ি লকডাউন উঠে যাবে, হয়তো 1-8 মাসের মধ্যে, তখন আমরা পড়াশোনা আবার ডিটেলস পড়তে পারবো। আপাতত যতটা হয় আগিয়ে রাখো, সে আশা বসে থেকো না কবে লকডাউন উঠবে, কবে নতুন করে পড়াশোনা করব, কবে বই কিনবো, ওসবে আশায় থাকলে কিন্তু নিজের ক্ষতি হবে। মনে রাখবে 12-এর সময় খুবই কম, 12-এর সময় খুবই কম, সিলেবাস খুব বড়, সুতরাং সবসময় নিজেকে আরও সচেতন করো। আর লাস্ট কথা যেটা বলছি, ভালো থাকবে, ঘর থেকে না বেরোনোর চেষ্টা করবে। আর মোবাইলের যে ইন্টারনেট প্যাকেজ যথেষ্ট ব্যালেন্স রেখে দেবে, ওটা অযথা নষ্ট করবে না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, পরে আবার আমি নতুন ভিডিও পাঠাবো, তোমরা হোয়াটসঅ্যাপটা ফলো করো। ওকে, বাই।